অডিট লাইফ সাইকেল একদম এন্ড টু এন্ড, মানে শুরু থেকে শেষ। বেসিক্যালি আপনার ক্লায়েন্টের প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স রিলেটেড, আপনি অ্যাকসেপ্টেন্স করবেন কিনা। তো ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্সে প্রথম যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে আমরা একটা ক্লায়েন্টের ইন্টারনালি তার কী কী উইকনেস আছে এটা আমরা বুঝতে পারি ইনহারেন্ট রিস্ক। ইনহারেন্ট মানে ইনহেরিটেন্স করছে আর কি, মানে পূর্ব শরীর থেকে আসছে আর কি। তো ইনহেরিটেন্স রিস্ক থাকে, আর সেকেন্ড রিস্ক থাকে কন্ট্রোল রিস্ক। তার মানে ধরেন একটা এক্সাম্পল দিই, যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা ছোট প্রোপাইটারশিপ, নিজে দোকানদারি করে, নিজেই সব কিছু রেকর্ড করে বেচাকেনা করে, তার প্রফেশনাল প্রয়োজন হয় না, কারণ তার নেচার কিছু কম, নিজে কন্ট্রোল, নিজে থাকে, সব কিছু করে। তাহলে এইখানে তার ইনহারেন্ট রিস্ক আছে যে সে নিজে ভুল করতে পারে, অসুস্থ হলে দোকান বন্ধ থাকতে পারে, ভুলে একটা রেকর্ড হইতে পারে, এটা ইনহারেন্ট রিস্ক আছে, কোনো সাপোর্ট নেই। কিন্তু কন্ট্রোল রিস্ক রেদার ভালো, কারণ চুরি হওয়ার সম্ভাবনা কম, নিজে যদি দেখে। বা সেই চুরিটা হতে পারে কিরকম, সেই চুরিটা হতে পারে যে সে একা যেহেতু দোকানে বসে, অতএব অন্য একটা লোক, 5জন কাস্টমার আসলো, সে এসে 5জন কাস্টমারের একজন একটা প্রোডাক্ট নিয়ে গেল। তো এখন একটা মুদি দোকানে আমরা যখন অডিট করতে যাব, হতেই পারে যে বড় মুদি দোকান একা চালায়, তাহলে বুঝতে হবে যে এখানে ইনহারেন্ট কিছু উইকনেস আছে, সে সাকসেশন করে নাই, তারপরে তার হচ্ছে মানে সে একাই সব কিছু করে, তার অ্যাবসেন্সে এটা কোনো মানে গোয়িং কনসার্ন ইস্যু, এটা তো আছেই তার একটা ইনহারেন্ট রিস্ক। কন্ট্রোল রিস্কটা টু সাম এক্সটেন্ট আছে, বাট এমন যদি হয় সে হঠাৎ করে এখানে এই দোকান ভালো চলে, সে 5টা দোকান বানিয়ে ফেললো লিমিটেড কোম্পানি করে, কিন্তু এই 5টা দোকানের ইনভেন্টরির জন্য কোনো সফটওয়্যার নিল না, কোনো এসওপি নাই, দোকান কখন খুলবে, কখন বন্ধ করবে, দোকান বন্ধ করার সময় তালাটা কয়টা লাগাবে, কীভাবে চেক করবে, ক্যাশ মিলায় যাবে কি যাবে না, ইনভেন্টরি চেক করবে কি করবে না, এই কোনো রকম তার কোনো সে মেকানিজম তৈরি করেনি, এসওপি তৈরি করেনি, এটাকে হচ্ছে কন্ট্রোল মেকানিজম উইক। তো এখন আপনি পরবর্তীকালে এটা ডিটেইলে কাজ করবেন, বাট ইনিশিয়ালি একটা ক্লায়েন্টের এই কন্ট্রোল ইনহারেন্ট রিস্ক এবং কন্ট্রোল রিস্ক ইনিশিয়ালি অ্যাসেস করতে হবে যে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা। অ্যাকসেপ্ট করার পর কিন্তু ডিটেইলে কাজ করতে হবে, এটা ইনিশিয়াল একটা কাজ। এবং সেই ইনিশিয়াল কাজে আরেকটা চ্যালেঞ্জ আছে, সেই ইনিশিয়াল কাজে আরেকটা চ্যালেঞ্জ আছে যে ফ্যামিলিয়ারিটি থ্রেট থাকে, যে আমি কি আমার নিজের আত্মীয় স্বজন অডিট করছি কিনা, তাহলে আমি হয়তো একটা কম্প্রোমাইজ বা আমার বেস্ট জাজমেন্টের বাইরে, ইথিক্যাল স্ট্যান্ডার্ডের বাইরে যে কম্প্রোমাইজ অডিট রিপোর্ট দিলাম, তো পরবর্তীকালে রেগুলেটর এবং অডিট ফেল হলে, মানে ওইখানে যদি সেই বিজনেসের কোনো ফিউচারে অডিট ফেলিয়ার আসে এবং সেখানে যদি আমার ওপিনিয়নটা রং হয়, আর পরবর্তীকালে অন্য কোনো রেগুলেটর যে কোনো ফর্মে এটা আইডেন্টিফাই করে, তখন অ্যাজ অ্যান অডিটর আমাদের এটা নেই। সো এটা একটা জিনিস। তো এটা হচ্ছে ক্লায়েন্টের প্রাইমারি অ্যাকসেপ্টেন্স লেভেল। এবং অ্যাকসেপ্টেন্স লেভেলে কী হয়, আমরা নর্মালি দেখি যে সাধারণত এটা অডিট যেহেতু কোনো সার্ভিস, এমন সার্ভিস না যে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি যে আমরা সিএ প্র্যাকটিস করবো, নর্মালি করি না। তাহলে কি হয়, অডিটের যিনি যে ক্লায়েন্ট, যে কোম্পানি অডিট করবে, সে হয়তো একটা জেনারেল সার্কুলেশন দেয়, বিভিন্নভাবে দিয়ে বলে যে আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিতে পারবেন কিনা। এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে নর্মালি এখানে অডিট কোটেশন বা অডিট ফিস নেগোসিয়েট হয় না। আইসিএবি, বাংলাদেশের ক্ষেত্রে আইসিএবি যে মিনিমাম প্রেসক্রাইব ফি শিডিউল আছে, এটা আমাদের আইসিবি ওয়েবসাইটেও আছে, যে সার্টেন লেভেল পর্যন্ত একটা টার্নওভার, অ্যাসেট বেস, এগুলোর উপর বোস করে ফিস আছে, এরপরে এভরি কোটি টাকা বা এভরি 20 কোটি টাকার উপর একটা প্রমোশনাল ফ্রি চার্জ হয়। সো এখানে আসলে টু সাম এক্সটেন্ট আনঅফিসিয়ালি অনেক কিছু করলেও অফিসিয়ালি বলতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের কম্পিটেন্সি, আমাদের ফার্মের এটা এলিজেবল কিনা, আমাদের পার্টনার, আমাদের সিনিয়রিটি, এই থেকে ক্লায়েন্টের কমপ্লেক্সিটির সাথে আমরা অডিট করার যোগ্য কিনা, এইটা ম্যাচ হলেই দেন অডিট ফি ইজ নট এন ইস্যু, যেটা মিনিমাম ফি হবে, এর বেশি হইতে পারে। তো মিনিমাম ফি মানে তখন মিনিমাম ফির উপরে যে হয়তো তখন ক্লায়েন্টের ফ্রিডম আছে, যে কেউ হয়তো মিনিমাম ফি আছে 5 লাখ টাকা, কেউ করলো 5.5, কেউ 6, ওই জায়গায় হতে পারে, বাট নিচে যে করবে না। সো এইভাবে হয়। তারপরে আমরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করার পরে তারা আমাদের সাথে যোগাযোগ করে, দেন নর্মালি ফার্স্ট অডিটর যখন নিয়োগ হয়, তখন হচ্ছে একটা কোম্পানি ফরমেশনের 1 মাসের ভিতরে নিয়োগ করতে হয় প্রথম অডিটর। একটা কোম্পানি ফরমেশনে 1 মাসের ভিতরে অডিটর নিয়োগ করতে হয়। ওই অডিটরের নর্মালি প্রতি বছর অডিটর নিয়োগ এবং পুনর্নিয়োগ হয় হচ্ছে এজিএমে, বোর্ড থেকে রিকমেন্ড করে পাঠায় এজিএম হয়, কিন্তু প্রথমবারেরটা যেহেতু এজিএম হয় না, কারণ কোম্পানি তৈরি করার পরে নিয়ম আছে 18 মাসের মাথায় এজিএম হয়, তাহলে প্রথম এজিএমে সে হচ্ছে অ্যাপ্রুভাল করবে, তাহলে এইটা সে বোর্ড অফ ডিরেক্টর নিবে, এটা ইন্টারিম হবে, সে কাজ শুরু করবে, ফাইনালি এটা অ্যাপ্রুভ হবে হচ্ছে এজিএমে যে।
আর পরবর্তীকালে তো সে ইয়ে হতে পারে। এখানে আমাদের আইসিবিতে রিসেন্টলি ফ্যামিলিয়ারিটি থ্রেড তৈরি হয়, মানে বছরের বছর 8, 10, 15, 20 বছর অডিট চলে। এখানে রোটেশন অফ অডিট নিয়ে কাজ চলছে, যেটা লিস্টেড কোম্পানিজগুলোর এবং রেগুলেটর যেমন বাংলাদেশ ব্যাংক, ইডরা, সিকিউরিটিজ কমিশন, ওদের লিস্টেড কোম্পানিগুলো বলে যে পরপর 3 বছরের বেশি আপনি করতে পারবেন না। সো এই জিনিসগুলো হয়। তাহলে আপনি এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সব কিছু হয়ে গেলে আপনাকে নিয়োগ দিল। তারপরে আপনি মাঝার আপনি আলাপ করতে পারেন। আমি অ্যাকসেপ্টেন্স বলছিলাম, তো আমি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিলাম, সে আমাকে এজিএমে আমাকে ইয়ে দিল, হচ্ছে যে কী দিল, আমাকে প্রাইমারিলি যোগাযোগ করে ঠিক হলো। ঠিক হওয়ার পরে যদি প্রথম কোম্পানি অডিট হয়, তাহলে তো প্রিভিয়াস অডিটরের কোনো এনওসি বা তার কিছু দরকার নেই। তখন আমাকে যেটা হইতে হবে, যখন তাদের এজিএমে আমাকে জানালো যে আপনাকে প্রাইমারিলি সিলেক্ট করেছে, আপনি এটা 1 মাসের ভিতর জানান, তাই না? 1 মাস সময় থাকে। 1 মাসের পরে 7 দিনের ভিতরে 7 দিনের ভিতরে বোধহয় কমিউনিকেট করতে হবে। রাইট, মানে এজিএম এর 7 দিনের ভিতরে কমিউনিকেট করবে উইথ অডিটর 1 মাসের ভিতরে করে 23B দিবে। ইন বিটুইন অডিটর এই অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করে সে চেক করবে যে তার আগের যে অডিটর চলে গেছে সেটা কি কোনো অডিট রিপোর্ট কম্প্রোমাইজ করবার কোনো রিকোয়েস্ট ছিল, বা তার জন্য তার স্কোপ অফ লিমিটেশন ছিল কিনা। স্কোপ লিমিটেশন থাকার কারণে সে যদি ডিক্লাইন করে, তাহলে নিশ্চয়ই এটা আপনার ইনহেরেন্ট রিস্ক দিয়ে সে এই ক্লায়েন্ট এরকম হবে। অথবা যদি সে যদি ফিজের ব্যাপারে ছাড় না দিতে চায়, তার অডিট কোয়ালিটি, ডকুমেন্টেশন, তার অ্যাপ্রোপ্রিয়েট সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে না, কিছু জায়গায় লিমিটেশন স্কোপ থাকে, এগুলো যদি হয়, তাহলে তো আপনি ওটা এনওসি চাওয়ার সময় সে বলে দিবে, আপনি এটা নিজে থেকে বুঝবেন। আপনার বেস্ট জাজমেন্ট, আপনার ইথিক্যাল স্ট্যান্ডার্ড, আপনার হচ্ছে সিএ ইথিক্স, কোড অফ ইথিক্স অনুযায়ী এটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। ইট ইজ এ ডিসক্রিপশনারি পাওয়ার অফ ইউ। আপনি এটা যদি নিয়ে থাকেন, আপনার বেস্ট জাজমেন্ট, ভবিষ্যতে যদি এটা রং প্রুডেন্ট ডিসিশন না হয়, তাহলে আপনি নেক্সট লজিক্যাল কনসিকুয়েন্সে আপনার যে শাস্তি বা যে ধরনের হবে এটা হবে। সো অ্যাকসেপ্টেন্স। তারপর হচ্ছে অডিট প্ল্যানিং এর ভিতরে এই যে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল আমি বলছি। আগে আমরা কিন্তু ইনিশিয়ালি বুঝলাম যে উপর থেকে ওয়েবসাইট ঘেটে তার নামে পত্রিকায় কোনো ব্যাড নিউজ আছে কিনা, তার নামে পাবলিকলি ডিসক্লোজ কোনো ইনফরমেশন আছে কিনা, অথবা আগের অডিটর, অন্য কোনো এমপ্লয়ি, এরকম মাধ্যমে জানার চেষ্টা করি তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড কী। এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের আগে। অ্যাকসেপ্টেন্স করার পরে মেইনলি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস অ্যান্ড ইন্টারনালি অ্যাসেসিং দ্য ইন্টারনাল কন্ট্রোল। এবং ইন্টারনাল কন্ট্রোলের সময় আমরা ইনহারেন্ট রিস্কগুলো দেখি। দেন হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়। রিস্কের ব্যাপারে যেটা হয়, রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং, যেটা আমরা রিসেন্টলি আইসিবির অডিটে আমরা আইসিবির যে বিভিন্ন প্রোগ্রামে এই জিনিসগুলো আমরা জেনেছি বা আলাপ করেছি। সেটা হচ্ছে নর্মালি অডিট ম্যাটেরিয়ালিটি ইজ দ্য হার্ট, মানে অডিট ম্যাটেরিয়ালিটির উপরেই আপনার থ্রেশহোল্ড সেট হয়। লেটস সে আপনি যদি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হন, হ্যাঁ, সো সেই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যদি হয়, তাহলে দেখা যায় যে আপনার এখানে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আপনার টার্নওভারের উপরে ম্যাটেরিয়ালিটি হতে পারে, তারপর হচ্ছে নেট প্রফিটের হইতে পারে, ইবিকটার উপরে হইতে পারে, তারপর ইভেন নেট পিপি প্ল্যান প্রপার্টি হইতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে ধরেন কোনো একটা কোম্পানি প্রতি বছর সেলস স্টাবল, এটা কেস হিস্ট্রিতে আসে কিন্তু, যে আপনি কোনটার উপর ম্যাটেরিয়ালিটি নেবেন, মানে ফাইনাল লেভেলে। স্পেশালি আমরা যদি ফার্স্ট অডিট দেখি, মানে আমরা যদি এই প্রফেশনাল লেভেলেরটা যদি সার্টিফিকেট লেভেল দেখি, সেখান থেকে লিটল বিট কমপ্লিকেটেড সিচুয়েশন হবে হচ্ছে প্রফেশনাল লেভেলে। ওয়াই? বিকজ এইখানে আপনি আরও অলরেডি ওই স্টেজে আপনি সিনিয়র হয়ে গেছেন, আপনি আইদার ফার্মে সিনিয়র স্টুডেন্ট অথবা এই লেভেলে। তো সেই জায়গায় দেখা হয় যে যদি দেখা যায় প্রতি বছর সেলসের ট্রেন্ডটা একই রকম, তাহলে আপনি কিন্তু সেলসের একটা পার্সেন্টেজ ধরে, মাঝার কত আমরা লাভ করছিলাম, মোটামুটি 0 থেকে 1% ম্যাটেরিয়ালিটি সেট করবে। তাহলে 0 থেকে ধরেন 100 কোটি টাকা যদি টার্ন ওভার হয়, তো 1% হইলে আপনার 1 কোটি। 1 কোটি টাকা হচ্ছে আপনার হচ্ছে ম্যাটেরিয়ালিটি। এখন এইটাকে বলা হচ্ছে জেনারেল একটা ম্যাটেরিয়ালিটি লেভেল। কিন্তু আমি আমার রিস্ককে আরও মিনিমাইজ করবার জন্য একটা আমরা যেটাকে বলি হচ্ছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, মানে এর থেকে আরেকটু কমায় দিব, 70 বা 60 নিব। ওয়াই? বিকজ কালেকটিভলি একটা বছরের যখন আমি এটাকে আমাদের প্রথম করব হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, দেন হচ্ছে ইনহারেন্ট রিস্ক, দেন আমরা মিনিমাইজ করবার চেষ্টা করবো ডিটেকশন রিস্ক। আমি যেটা বলছিলাম যে অর্গানাইজেশন ইটসেলফ একটা ইনহারেন্ট রিস্ক আছে, তাদের উইকনেস আছে ইন দ্য কন্ট্রোল মেকানিজম। সেই জায়গায় যদি আমি হচ্ছে ম্যাটেরিয়াল লেভেল বড় করি, তারপরে স্যাম্পল সাইজ অল্প করি, তাহলে আমার কিন্তু মানে ডিটেকশন রিস্ক বেড়ে যাবে, যে আমি এটা রং অ্যাসেস করে আমি এটা ধরতে পারবো না, ফলে আমার ওপিনিয়নটা আমি রং ওপিনিয়ন দিয়ে দিব। আমার হয়তো এখানে কোয়ালিফাই করার কথা ছিল, আমি করি নাই।
অথবা কোয়ালিফাই করেছি কিন্তু অ্যাডভার্স করার মতো এনাফ কাজ আছে, অথবা অ্যাটলিস্ট যদি আমি আনকোয়ালিফাইড দেই অ্যাটলিস্ট কিছু পয়েন্ট ম্যাটার অফ এমফেসিস দিয়ে আমরা বলে দিতে পারি যে এই জিনিসগুলো কাজ করে। তো এই রিস্ক, এই ম্যাটেরিয়ালিটি ইজ দ্য হার্ট, এই ম্যাটেরিয়ালিটি লেভেলে নর্মালি ওটা হয়। তারপরে আমরা যদি দেখি যে টার্ন ওভার এখনো শুরু হয়নি নতুন কোম্পানি, অথবা খুবই গ্রোথ বোঝা যাচ্ছে না, খুব ফ্ল্যাকচুয়েট করে, সিজনাল ইম্প্যাক্ট আছে, বিভিন্ন গ্লোবাল ইম্প্যাক্টের কারণে বছর টু বছর খুব ফ্ল্যাকচুয়েট করে রেভিনিউ, তখন আমরা দেখতে পারি যে প্রফিটটা কেমন। তো রেভিনিউ ফ্ল্যাকচুয়েট করলে প্রফিটও নর্মালি করার কথা। তখন বা একটা ব্যবসা এখনো শুরু হয় নাই, হিউজ ইনভেস্টমেন্ট, অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, তখন তো আবার টার্ন ওভার বা রেভিনিউ বা নেট প্রফিট হয়, তখন আমি অ্যাসেট বেজের উপর এটা ধরতে পারি। যেমন আমরা যে আপনার লিয়াজ অফিসগুলো করি, লিয়াজ অফিসের কোনো ইনকাম স্টেটমেন্ট থাকে না, রিসিপ্ট পেমেন্ট থাকে, লিয়াজন অফিস ইন বাংলাদেশ। তো লিয়াজন অফিসের কী হয়, তার রেমিডেন্স কত আসছে, মানে সে এখানে লোকাল এস্টাবলিশমেন্টের এমপ্লয়ীদের স্যালারি বা অন্যান্যগুলো করবার জন্য তার যতটুকু হচ্ছে, তার হচ্ছে যে ইয়ে হয়, এটাকে বলে হচ্ছে যে আপনার যতটুকু তার হচ্ছে আপনার রেমিটেন্স আসে ওইটার উপরে হতে পারে ম্যাটেরিয়ালিটি লেভেল। আর একটা আমি করতে পারি, আমরা করতে পারি যে না, তার এক্সপেন্ডিচার, তো এক্সপেন্ডিচার আর রেমিটেন্স একই হবে, কারণ প্রফিট মেকিং তো না, সে যে টাকাই আসবে অলমোস্ট সেটাই সে খরচ করবে। সো এটা তো এইখানে হয়। আর ওই যেটাকে স্টার্ট আপ বা লম্বা বিজনেস প্রসেসে অনেক পিপি আছে, অনেক ধরনের প্রি ইনকর্পোরেশন অ্যাক্টিভিটি আছে, এরকম কোম্পানির ক্ষেত্রে 3-4 বছরের অপারেশন আসতে পারেনি। এরকম কোম্পানির ক্ষেত্রে আমরা যেটা করে থাকি তার পিপির উপর একটা পার্সেন্টেজ ধরি। পিপির উপর পার্সেন্টেজ ধরে কেমন আমরা ধরতে পারি, মানে রাফলি মজা। আচ্ছা আমরা এটা দেখবো, এটা ম্যাটেরিয়ালিটির থ্রেশহোল্ডের আমরা এটা দেখবো যে ম্যাটেরিয়াল থ্রেশহোল্ডের ধর লেটসে ওইখানে ধর 3-5% বা 3-5% যদি আপনি ধরেন, সেটাকে পারফরমেন্স মেন্টালি আরও কমাই দিবেন। আচ্ছা এখন আমি বলি, এই যে আমরা ধরলাম এটা কি একটা অ্যামাউন্ট, আপনার কি মনে হয় সারা বছরে? ধরেন আমি 100 কোটি টাকা টার্নওভার, আমি 1% দিলাম, 1% নিয়ে 1 কোটি পেলাম, সেটাকে আমি, এটা বলে ম্যাটেরিয়ালিটি, জেনারেল ম্যাটেরিয়ালিটি, এটাকে আমরা পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি 70 লাখ আনলাম। এই 70 লাখটি ইন্ডিভিজুয়াল নাকি অ্যাগ্রিগেট টোটাল অ্যামাউন্ট? পুরো অ্যাগ্রিগেট হবে। তার মানে আমি যখন করব, তখন আমি যখন 5 লাখ টাকার একটা মানে ইন্টেনশনাল অথবা আনইন্টেনশনাল মিস্টেক অথবা কোনো রকম ফ্রড বা কিছু একটা হয়েছে, সো আমি কিন্তু 5 লাখ টাকা হলে আমি এটা বলবো যে এটা রাখবো, নোট রাখবো, সব কিছু রাখবো, এভিডেন্স রাখবো, রেখে আমি বলবো আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন, মানে অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। না করলে সেটা ইম্যাটেরিয়াল হলে আমি কোয়ালিফাই করার প্রয়োজন হয়তো হবে না, আমরা হয়তো এটাকে এমফেসিস করে করতে পারবো, ম্যানেজমেন্টকে আলাদা ম্যানেজমেন্ট লেটার ইস্যু করবো, অথবা আমরা এমফেসিস দিতে পারি ডিগ্রি অফ ইয়ে। যেমন ধরেন ম্যাটেরিয়াল ইমম্যাটেরিয়াল অ্যামাউন্ট কিন্তু অনেক সময় এটা ইম্পর্টেন্ট হয়। ধরেন সিও, পেড সিও বা সিএফও, ধরেন সে একটা ইন্টেনশনাল রং কাজ করছে, সে একটা ফেক ভাউচার তৈরি করে একটা টাকা করছে 5,000 টাকাই, তখন এই অ্যামাউন্টটা হয়তো ইমম্যাটেরিয়াল বা ডিগ্রি অফ দ্য মানে ইন্টিগ্রিটি অফ দ্য টপ ম্যানেজমেন্ট, তখন কিন্তু এটা ফিগার ইমম্যাটেরিয়াল হলেও কিন্তু এটা ইমপ্রেসিভ হয়ে যায়, মানে এটা পারভেসিভনেস অনেক বেশি থাকে সিও লেভেলের, ট্রাস্টের কন্ট্রোল মেকানিজমের কন্ট্রোল স্কিলতে আসে। তো আমরা দেখি এটা। এরপরে আমরা করি করি এই যে ম্যাটেরিয়াল লেভেল যে পারফরমেন্স সেট করলাম, এটার উপরে আমরা অডিট স্ট্র্যাটেজি করি, অডিট স্ট্র্যাটেজি এবং অডিট প্রোগ্রাম। স্ট্র্যাটেজি মিন যে ওভারঅল প্ল্যান ফার্স্ট। দেন আমরা এখানে টিম ডেপ্লয়মেন্ট একটা ইস্যু থাকে, টিমটাকে কীভাবে মিক্স করবো, টিম ডেপুটেশন থাকে, তাদেরকে হচ্ছে যে সব ডকুমেন্টেশন করা। এই ম্যাটেরিয়ালিটি যখন আমরা সেট করি তখন এঙ্গেজমেন্ট পার্টনার, সিনিয়র ম্যানেজার, তারপর হচ্ছে সুপারভাইজার অথবা টিমের যে সিনিয়র জুনিয়র, ওদের নিয়ে বসে একটা মিটিং করতে হয়, একটা মিটিং মিনিটস আকারে রাখতে হয় যে আমরা কি পেয়েছি হচ্ছে ম্যাটেরিয়ালিটি, সেটার পারফরমেন্স কতটুকু সেট করছি, এবং সেই জায়গায় আমি অ্যাজ এ এঙ্গেজমেন্ট পার্টনার বা আপনি এঙ্গেজমেন্ট পার্টনার, আপনি কি রিস্কটাকে নিজের ঘাড়ে নিয়ে ম্যাটেরিয়ালিটি বড় করছেন কিনা, অথবা বলছেন যে না আমি মনে করছি যে এটা রিস্ক নাই, অথবা আমি একটু রিস্ক নিলাম, যে 100 কোটি টাকা যা আমি 1 কোটি না করে 2 কোটি থ্রেশহোল্ড করলাম, যে এই পর্যন্ত দেখবো আমি, কারণ তার কন্ট্রোল রিস্ক অনেক ভালো, এখানে অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছে, তার এখানে আপনার প্রিভিয়াস লিগেসি ভালো, ইনহারেন্ট কোনো রিস্ক নাই, ওনাররা এডুকেটেড, তাদের একটা বিজনেস কালচার আছে, তো আপনি এটা নিজের ঘাড়ে নিতে পারেন। বাট ওইটা যদি ফেলিওর হয় তখন আপনার রিস্কটা বাড়বে। যখন আপনি উল্টা হবে, অর্থাৎ আপনি ম্যাটেরিয়ালিটি লেভেলের নিচে এসে আপনি যখন পারফরমেন্স বাড়িয়ে থাকবেন, আপনি মোর কশাস হবেন, মোর প্রুডেন্ট হবেন, মোর কনজারভেটিভ হবেন, সো আপনার অডিট ফেলিওর হওয়ার চান্স কম থাকবে। সাবস্টেন্টিভ প্রসেস হচ্ছে এইটাই হচ্ছে টেস্ট শুরু হয়, মানে মেইনটা সেটা হচ্ছে কমপ্লিশন রিভিউ। সাবস্টেন্টিভ প্রসেস আমি ডিটেল বলবো, তারপর হচ্ছে আপনার এই স্টেজে এসে আপনার অডিট কনক্লুডিং করে সময় আরও কিছু কাজ আছে, যে আপনি যে টেস্ট অফ ডিটেলগুলো করছেন, ব্যাংক কনফার্মেশন করছেন, ভাউসিং করছেন,
ট্রেসিং এবং বা স্যাম্পলিং করছেন, তো এই জিনিসগুলোর উপরে আপনি আপনার রিভিউ এবং কমপ্লিশন করবেন, তারপরে অডিট অপিনিয়ন দিবেন। সো এইটা হচ্ছে মোটা দাগে একটা স্টেজ। এখন এই সাবস্টেন্টিভ প্রসেস, এইটা হচ্ছে এই ম্যাটেরিয়ালিটির লেভেল থ্রেশহোল্ড সেট করার পরে মেইন অডিট প্রোগ্রামের পরে এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন একটা এরিয়া যেখানে কাজ করতে হয়। তো what we do, what is substantive procedure? Substantive testing কি? Substantive procedure are audit test designed to detect material misstatement in financial statement. তো এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যখন বলছি, তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার ম্যাটেরিয়ালিটির বাইরে গেলেই ম্যাটেরিয়ালি মিসস্টেটমেন্ট বলবো, আর এর নিচে থাকলে আমি বলবো যে ইমম্যাটেরিয়াল টু মাই মানে কোর্স অফ অ্যাকশন আমরা যেভাবে সেট করছি, সেই জায়গায় আমরা ওইটাকে আরও কষাস হবো কিনা, কীভাবে এটাকে কারেকশন করার রিকোয়েস্ট করবো, সে মানবে কি মানবে না, কীভাবে করব, তো মানে ওনারদের কীভাবে রিপোর্ট করবো সেটা ইস্যু। বাট কিন্তু কোশ্চেন হচ্ছে যে ইমম্যাটেরিয়াল অ্যামাউন্ট হলে আমাদের তখন আমাদের সরাসরি দায় করতে হবে না অডিট ফেলিয়ারের জন্য। তো এখানে সাবস্টেন্টিভ প্রসিজিওরের 2 টাইপস হয়, একটা হচ্ছে টেস্ট অফ ডিটেইল টিওডি, আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ অ্যানালাইটিক্যাল প্রসিজিওর। সো মেইন পারপাস হচ্ছে অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। এই টার্ম দুটো খুব ইম্পর্টেন্ট, আমরা যখন পরীক্ষার খাতায় অ্যান্সার করবো এই টার্মগুলো সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। সাফিসিয়েন্ট মানে কোয়ান্টিফাই করা সংখ্যা, অ্যাপ্রোপ্রিয়েট ওইটা বললাম যে আমি উল্টা পাল্টা একবার নিলে হবে না, অ্যাপ্রোপ্রিয়েটলি রিলেটেড হতে হবে এবং এটাকে মানে কোয়ালিটেটিভের সঙ্গে কোয়ান্টিফাই করতে হবে। কোয়ান্টিটেটিভ দুইটা জিনিস স্বীকার করবে এভিডেন্স। আচ্ছা, হাউ স্টার্ট বিফোর সাবস্টেন্টিভ টেস্ট? আমরা কই যে ডিটারমাইন ম্যাটেরিয়ালিটি, অলরেডি আমি বলেছি। সো ওভারঅল ম্যাটেরিয়ালিটি যেটা আমি বললাম, জেনারেল ম্যাটেরিয়াল যেটা বললাম, এটা অডিট টার্মে আমরা ওভারঅল ম্যাটেরিয়ালিটি বলবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেভেল, ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আইদার সেলস, ইবিটা, নেট প্রফিট অথবা অ্যাসেট, তারপর পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, অ্যান্ড দেন ক্লিয়ারলি আমরা একটা থ্রেশহোল্ড সেট করবো, এটাকে বলে ট্রাইভিয়াল হচ্ছে থ্রেশহোল্ড। এক্সাম্পল, রেভিনিউ 10 কোটি টাকা, ম্যাটেরিয়ালিটি 1%, 10 লাখ টাকা, ঠিক আছে। সো আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট, আইডেন্টিফাই হাই রিস্ক যদি হয় তাহলে কী হবে, আমরা যদি আইডেন্টিফাই রিস্ক মানে হাই রিস্ক এরিয়া কোনটা, রেভিনিউ প্রথম, কারণ রেভিনিউ ওভার আন্ডারস্ট্যান্ড করার অনেকগুলো ব্যাপার আছে, ট্যাক্স এবং ভ্যাট সহ ফাঁকি দেওয়ার জন্য অনেক কমাইতে পারে, আবার ব্যাংক লোন নেওয়ার জন্য অথবা পাবলিক ইস্যুতে যাওয়ার জন্য ওভার স্টেট করতে পারে। সো এই জায়গায় রেভিনিউ, অ্যান্ড দেন এই রেভিনিউকে যদি কেউ ম্যানিপুলেট করতে চায়, উইন্ডো ড্রেসিং করতে চায়, তাহলে ডেফিনেটলি রিসিভেবলকে হাত দিতে হয়, এছাড়া তোর উপায় নেই আসলে, ঠিক আছে। এই জন্য আমরা এটা কাট অফ টেস্টের মাধ্যমে টেস্ট করি। ইনভেন্টরি অলসো রিলেটেড উইথ দ্য প্রফিটেবিলিটি। খেয়াল করেন, এন্ডিং ইনভেন্টরি যদি বেশি রাখি তাহলে সিওজিএস কমে যায়, প্রফিট হাই হয়, এই জায়গায় একটা রিলেশনশিপ থাকে। আর রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন, যেটা IS 24, আর আপনার হচ্ছে ISA রেফারেন্সটা আমরা পরে আলাপ করছি, ISA রেফারেন্সটা আমি দিচ্ছি। এটা হচ্ছে যে যদি দেখা যায় যে আর্মস লেন্থ ট্রানজ্যাকশন না হয়। হোয়াট ইজ আর্মস লেন্থ, আমি ক্লিয়ারলি বুঝেন কিনা জানি না। সেটা হচ্ছে আর্মস লেন্থ মানে হচ্ছে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা হচ্ছে একটা পারফেক্ট মার্কেট থাকবে এবং একাধিক উইলিংনেস সেলার এবং বায়ার থাকবে, তারা একটা প্রাইস নিয়ে একটা মানে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী ইন্টারেক্টিভ করে একটা প্রাইস আসবে। যখনই আপনি হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন করবেন তখন আর্মস লেন্থ ট্রানজ্যাকশন হবে না, তখন আপনি কিন্তু আরও রিস্ক বেড়ে যায়, কারণ এর মাধ্যমে ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, প্রফিট বাড়ানো কমানো, এই মেকানিজমগুলো সাধারণত করা হয়। সো হাই রিস্ক এরিয়া মোর সাবস্টেন্টিভ টেস্ট। যদি আপনি এটাকে মনে হয় যে এটার ভিতরে সারফেস লেভেলে অনেক আপনি মনে হলো, তখন আপনি কিন্তু মোর সাবস্টেন্টিভ প্রসেস বাড়াবেন। তখন অডিট স্যাম্পলিং হচ্ছে বেসড অন দ্য ইয়োর হচ্ছে আপনার হচ্ছে যে কি বলে আপনার ম্যাটেরিয়াল লেভেল। তো স্যাম্পলিং আমরা কত পার্সেন্ট করবো, লেটসে মাঝার বলেন একটু, যে আমরা যে লাস্ট ইয়েটা আলাপ করলাম, ধরেন আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে এক্সাম্পলে 10 কোটি টাকা টার্ন ওভার, এখানে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল লেভেল নিছি 1%। সো আমরা পারফরমেন্স 10 লাখ টাকা আছে, আমরা পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি ধরেন এটা 80% অফ দ্যাট করে 8 লাখ টাকা করলাম। এখন আমি স্যাম্পলিংটা করবো কীরকমভাবে, সেটা হচ্ছে আমরা ডিফাইন, এখানে পপুলেশন ইম্পর্টেন্ট, যে কতগুলো। আপনি যদি দেখা যায় যে যেমন আইটি কোম্পানি হয়তো 3টা গভর্নমেন্ট, তার বিজনেস নেচার, সে কি B2G, B2B না B2C। B2G হলে আপনি দেখা যাবে যে ওই গভর্নমেন্টের থেকে 12টা ইনভয়েস, সো আপনি এখানে আসলে স্যাম্পলিং এর প্রয়োজন হবে না, 100% হবে। আবার যদি আপনি FMCG হয়, যে প্রচুর পরিমাণে আপনি হচ্ছে যে ট্রানজ্যাকশন হচ্ছে, তখন ডেফিনেটলি আপনি এটা কাজ করতে হবে। সো এই পপুলেশন ইম্পর্টেন্ট, ইনভয়েসেসগুলো চেক করতে। স্যাম্পলিং মেথড হচ্ছে র্যান্ডম অথবা জাজমেন্টাল। সো এটার ব্যাপারে মাঝার যদি বলেন, আমরা র্যান্ডম হচ্ছে যে আপনি ফ্রিকোয়েন্টলি আপনি চেক করবেন, মানে এখানে আমি কোনো মানে ছোট ফিগার দেখে নিব না এমন না, ফ্রিকোয়েন্টলি নাম্বার মধ্যে বেঞ্চমার্ক থাকবে। আর জাজমেন্ট তো আপনি বুঝছেন যে ফর্মুলা দিয়ে আপনি বেঞ্চমার্কিং করবেন। আচ্ছা, স্যাম্পল সাইজ, এই যে কি কনসেপ্ট, স্যাম্পল মাস্ট বি
রিপ্রেজেন্ট দ্য পপুলেশনের সাথে আর কি আপনার ডিপেন্ড করবে। অডিট প্রোগ্রাম, এখন দেখেন অডিট প্রোগ্রামের ক্ষেত্রে আগে আমাদের যেটা করতে হয়, ফর ইচ অ্যাকাউন্ট আমরা হচ্ছে অবজেক্টিভ, প্রসিডিওর, স্যাম্পল সাইজ, এভিডেন্স রেকর্ড, আমাদের এটার উপরে কিন্তু আমাদের হচ্ছে মূলত অডিট প্রোগ্রামটা প্রিপারেশন নিতে হয়। ফর এক্সাম্পল ধরেন রিসিভেবল, আমরা রিসিভেবলের প্রথম আমাদের চেক করতে হয় রিসিভেবলটা ফেক কিনা, দ্যাট ইজ কল্ড এক্সিস্টেন্স। আরেকটা হচ্ছে রিসিভেবল ইনফ্লেটেড করছে কিনা, বাড়াইছে অথবা আন্ডার এস্টিমেট করছে অথবা ওভার এস্টিমেট করছে কিনা। সো এই আন্ডারস্টেট বা ওভার এস্টিমেট করলে তখন কিন্তু এটা অ্যাকুরেসি টেস্ট করতে হয়। সো এটা হচ্ছে এক্সিস্টেন্স, অ্যাকুরেসি। প্রসিডিউর হচ্ছে এক্সটার্নাল কনফার্মেশন, এটা হচ্ছে সবচেয়ে এভিডেন্স দুই রকম আছে, একটা ইনডাইরেক্ট নেচারের, যেটা হচ্ছে আমাদের অনেক জাজমেন্টাল ইস্যু থাকে, আর কিছু কিছু কনফার্ম, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক কনফার্মেশন। সো লিটিগেশন আছে কি নাই কারোর নামে, কোনো রকম ক্লেম আছে কিনা, আমরা লয়ারের কনফার্মেশন পাঠাতে পারি। সো এখানে আবার কিছু জিনিস থাকে, কিছু কনফার্মেশন থাকে পজিটিভ কনফার্মেশন, কিছু থাকে নেগেটিভ কনফার্মেশন। মাঝে বলতে পারবেন এটা কি, এটা জিনিসটা কি, পজিটিভ নেগেটিভ কি? পজিটিভ নেগেটিভ হচ্ছে আপনি ধরেন জিজ্ঞেস করলেন যে ব্যাংক ব্যালেন্স কত, তো ব্যাংক ব্যালেন্স 1 টাকা হইলেও পাঠাবে, 2 টাকা হইলেও পাঠাবে, 100 টাকা হইলেও পাঠাবে। আর নেগেটিভ রেসপন্স হচ্ছে আপনি বললেন যে ওনার নামে কোনো মামলা আছে কিনা, থাকলে আপনি জানান, যদি না পাঠায় বুঝতে হবে যে এটা নাই। ঠিক আছে, সো এটা আমি বুঝতে পারলাম এটা। তো এই কনফার্মেশনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট অফ ডিটেইলে কী করবো, ভেরিফাই ইন্ডিভিজুয়াল, কী করবো, ইন্ডিভিজুয়াল ট্রানজ্যাকশন অ্যান্ড ব্যালেন্স, যেটা বললাম। দেন হচ্ছে কমন টেকনিক হচ্ছে ভাউচিং, যেটা বলে ভাউচিং হচ্ছে লেজার থেকে, আপনি যখন লেজার থেকে আপনি যাবেন, আপনি লেজার থেকে আপনার সোর্স ডকুমেন্ট ভাউচারে যাবেন, ভাউচারে যে আপনি দেখবেন যে এইটা স্যাম্পলিং যখন আমরা করবো, স্যাম্পলিং সাইজ সেট করবো যে আমি যে 100টার মানে 100টার ভিতরে 10টা করবো না 20টা করবো, বেস্ট অন ওই যে আমি বললাম যে ইনহারেন্ট আর কন্ট্রোল রিস্ক বেশি হলে ডিটেকশন রিস্ক কমানোর জন্য আমি ম্যাটেরিয়াল লেভেল বাড়াবো আর স্যাম্পলিং বাড়াবো। আর যদি ইনহারেন্ট এবং কন্ট্রোল খুব কম থাকে তাহলে আমি চাইলে আমার রিস্কটাকে একটু মানে ইয়ে করে করতে পারি, কমাতে পারি। আর ট্রেসিং হচ্ছে উল্টা, আপনি ফিজিক্যালি যে দেখেন ফ্যাক্টরিতে একটা নতুন মেশিন, হেড অফিসের নতুন জিনিস, বা একটা এসি লাগছে, বা যে আপনার সার্ফেস লেভেলে ফিজিক্যালি চোখে পড়ছে, তখন ওই সোর্স ডকুমেন্ট পেয়ে গেছেন, সেটার থেকে যখন লেজার চেক করবেন তখন হচ্ছে উল্টা, রাইট? মজা ট্রেসিং উল্টা, হ্যাঁ, ফ্লোর টু শিট। তাহলে ফ্লোরে যা এক্সিস্টেন্স পাচ্ছেন, ফিজিক্যাল কাউন্টে ইনভেন্টরিতে পেলেন, ফিজিক্যালি অ্যাসেট ভেরিফিকেশন পেলেন, সেটা দিয়ে আপনি যখন পেপারে যাচ্ছেন সেটা হচ্ছে ট্রেসিং বলে। আর ভাউচিং হচ্ছে উল্টা, আপনি লেজার থেকে দেখে আপনি ডিপ ডাউন করে দেখলেন যে এটা যে কেনা হয়েছে এটার কি প্রপারলি রিকোয়ারমেন্ট কোন ডিপার্টমেন্ট থেকে আসছিল, তারপরে এটার কি ভেন্ডর রেজিস্ট্রেশন ছিল কিনা, এটা কি সিএস কম্পারেটিভ স্টেটমেন্ট প্রপারলি করা হয়েছে কিনা, তারপরে এটা ওয়ার্ক অর্ডার প্রপারলি দেওয়া হয়েছে কিনা, এটা কি রিয়েলি জিআরএন আসছে কিনা, এটার পেমেন্টটা কীরকম হয়েছে, প্রপারলি ট্যাক্স ভ্যাট কমপ্লাই করা হয়েছে কিনা, এই টোটাল প্রসিডিউর সাবস্টেন্টিভ প্রসিডিউরে আপনি টেস্ট করবেন। ইন্সপেকশন অফ ডকুমেন্ট, আচ্ছা, রিক্যালকুলেশন করতে অনেক সময়, আর এক্সটার্নাল কনফার্মেশন তো বলেছি। আচ্ছা, ফর এক্সাম্পল অ্যাকাউন্ট রিসিভেবল আপনি কি করবেন, আপনার হচ্ছে অ্যাসারশন কাভার্ড। হোয়াট ইজ অ্যাসারশন বাজার? অ্যাসারশন মানে হচ্ছে ম্যানেজমেন্ট কি বলবে, এটা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারের মধ্যে আমরা করি। মানে কারণ অ্যাসারশন, ম্যানেজমেন্ট অ্যাসারশন মানে কি, যে প্রাইমারিলি বলবে যে আমি বলে দিবে যে আমি 5টা ব্যাংক অ্যাকাউন্টে নাই, তা আপনি তো আসলে এনবিআর বা গভর্নমেন্টের অন্যের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করতে পারবেন না। সো আপনি যখন 5টা পেলেন তখন আপনি একটা পেপার ডকুমেন্ট তাদের বলবেন যে ও বলবে যে আমার এই ব্যাংকে এই অ্যাকাউন্ট ছাড়া আমার কোনো অ্যাকাউন্ট নেই। এইটা না থাকার মাধ্যমে কি, সে রেভিনিউ হাইড করতে পারবে না, অ্যাকাউন্ট রিসিভেবল আমি চেক করতে পারবো যে সে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে কিনা, অথবা সে বললো আমার টার্নওভার এত, আমি ইনশিওর করতে গেলে ওটা দেখতে পারবো। এই যে ম্যানেজমেন্ট বললো যে আমার এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, এর বাইরে আর নাই, এটাকে ম্যানেজমেন্ট অ্যাসারশন বলে এজ এ টার্ম। আর আমরা যে ডকুমেন্ট কালেক্ট করি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার। আরও অনেক ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, ম্যানেজমেন্ট বললো যে কোনো মামলা নাই, কোনো আবার লিটিগেশন নেই, কনফার্ম করে। তো এক্সিস্টেন্স, অ্যাকুরেসি, ভ্যালুয়েশন। ভ্যালুয়েশনটা কি, ইনভেন্টরি আপনি ফিজিক্যালি কাউন্ট করে দেখলেন যে সে ওভার পার ইউনিট বাড়াইছে, তো আপনি তখন কাউন্ট করে তো পাবেন। আপনি কীভাবে পাবেন, এলসি ডকুমেন্ট চেক করতে পারবেন, কত টাকা ট্যাক্স ভ্যাট দিছে, কত টাকা কাস্টমস ডিউটি দিছে, ওইখানে কাস্টমসের যে আপনার যে ইয়ে হয়েছে, অ্যাসেসমেন্ট হয়েছে, মানে অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে কত ডলারে অ্যাসেসমেন্ট করে একটা ল্যান্ডিং চার্জ করে ক্যালকুলেশন করে, ওটা দেখে বুঝতে পারবেন যে ওর কত আছে আর কত ভ্যালুয়েশন করছে। ঠিক আছে, ভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট। প্রসিডিওর কি, সেন্ড কনফার্মেশন লেটার, আচ্ছা, চেক সাবসিকুয়েন্ট লোকেশন, ওটা চেক করতে হবে যে কোথায় কোথায় আছে, যা বললো এটা আছে কিনা। আর রিভিউ এজিং রিপোর্ট হচ্ছে, আমরা এই রিভিউ এজিং রিপোর্ট মানে অ্যাকাউন্ট রিসিভেবল যখন আমরা চেক করি যে আসলে কি ফেক, অথবা অলরেডি এটা ওভারডিউ হয়ে এটা অলরেডি ব্যাড ডেট করতে হবে, রিটার্ন অফ করতে হবে, এরকম ব্যালেন্সটা ক্যারি ফরওয়ার্ড করছে কিনা, তখন হচ্ছে যে কোনো কিছুর এজিং, অ্যাকাউন্টস পেয়েবল এজিং, অ্যাকাউন্টস রিসিভেবল এজিং, ইভেন ট্যাক্সে বলা আছে যে আপনি যদি অ্যাকাউন্টস পেয়েবল মোর দ্যান 3 ইয়ার্স ফেলে রাখেন
তাহলে দেয়ার যে কোশ্চেন যেটা অ্যাড ব্যাক অ্যাজ ইনকাম হতে পারে, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল আপনি ওইটা পাচ্ছেন না, অ্যাকাউন্টস রিসিভেবল ফেক দেখাতে পারবেন না, সো ইউ নিড টু চেক এটা। তারপরে সাবস্টেন্টিভ অ্যানালাইসিস কি, এটা হচ্ছে এসএপি বলে, এই যে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিওর। পারপাস কি, আইডেন্টিফাই আনইউজুয়াল ট্রেন্ড অফ রিলেশনশিপ। কীরকম, আমি তখন হচ্ছে এবার আমি আসলাম যে অ্যানালাইটিক্যাল প্রসিডিওরে গেলাম, মানে হচ্ছে ক্যালকুলেশন। তো সেখানে আমরা কি করি, রেশিও অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস আর রিজনেবলনেস টেস্ট। তো রেশিও অ্যানালাইসিস করলে দেখবো যে আগের বছরে অ্যাসেট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি এত ছিল, এবার অ্যাব্রাপ্টলি মানে সাডেনলি অনেক বেশি হচ্ছে প্যারাডাইম শিফট করছে, অনেক বাড়ছে। তো আমার কোশ্চেনিং মাইন্ড, আমার যে স্কেপটিসিজম থাকবে আমার অডিটের বা কোশ্চেনিং মাইন্ড থেকে আমি কোশ্চেন করবো এটা কেন হয়েছে। একই সঙ্গে আমার ট্রেন্ড অ্যানালাইসিস দেখতে পারবো যে প্রতি বছর গ্রোথের সেলস স্টেডি কিনা, এবং সেটা অনুযায়ী সিএসজিএস কত, ইয়েটা আপনার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত, মানে জিপি কত। এখন জিপি যদি খুব ফ্ল্যাকচুয়েট করে তাহলে আমার ধরে নিতে হবে আইদার সে হচ্ছে প্রকিউরমেন্টে কোনো লস হচ্ছে, আই মিন হচ্ছে যে কোনো কিছুর মানে খুব ফ্রিকুয়েন্টলি দাম টাম বেড়েছে, অথবা কি হইতে পারে তার আরেকটা প্রবলেম হইতে পারে যে সে হচ্ছে এখানে ইনভেন্টরি মাধ্যমে বা অ্যাকাউন্ট রিসিভেবলের মাধ্যমে কিছু করছে, যে ধরেন আপনার হচ্ছে যে মানে ডকুমেন্টটা প্রপারলি নাই। তো এই যে ট্রেন্ড অ্যানালাইসিস করে আপনি বের করতে পারবেন যে জিপি পার্সেন্টেজ, এনপি পার্সেন্টেজ, অ্যাসেটের যে আপনার ট্রেন্ড, অ্যাসেটের ট্রেন্ড প্রতি বছর কি পরিমাণ লাগে, এই রিজনেবল টেস্ট আপনি করবেন যে এইগুলো আসলে প্রত্যেকটাই রিজনেবলি রিফ্লেক্ট করছে কিনা, ভার্টিক্যাল হরাইজন্টাল রেশিও অ্যানালাইসিস করে। এই যেমন আমি বলছি যে জিপি পার্সেন্ট আপনি হচ্ছে কম্পারিজন করলেন, লাস্ট ইয়ারে 25%, এবছরে আরও 18%, তাহলে আপনি অ্যাজ অ্যান অডিটর আপনাকে কী করতে হবে, আপনি ইনভেস্টিগেশন করবেন যে ভ্যারিয়েন্সটা কেন। তখন আপনি কিন্তু আরও বেশি, এটা যদি ভ্যারিয়েন্সটা হয় যে 18 মানে হচ্ছে ডেফিনেটলি, তাহলে যেটা হইতে পারে যে যুদ্ধের কারণে, ওয়াইল প্রাইস বেড়ার কারণে হতে পারে, ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে বাড়তে পারে, রিজনেবলনেসটা করতে হবে, অথবা ইনভেন্টরি ভুল হয়েছে কেন। কারণ এটা কিন্তু ইনভেন্টরি যদি এরকম হয় যে এবার আমি হচ্ছে ইনভেন্টরি আন্ডারস্টেট করে ফেলছি, ভুল করে ফেলছি, তাহলে সিওজিএসি বেশি চলে গেছে, ফলে আপনার কিন্তু প্রফিটটা এখানে হয়ে গেছে। তো ইনভেস্টিগেটিভ ভেরিয়েন্সটা করলে এক্সটার্নাল কনফার্মেশন হচ্ছে মোস্ট হচ্ছে রিসিভেবল এভিডেন্স, মোস্ট রিলায়েবল এভিডেন্স, সরি, টাইপ হচ্ছে পজিটিভ কনফার্মেশন, একটু আগে আমি বললাম সেটা হচ্ছে রিপ্লাই রিকোয়ার্ড, আর হচ্ছে নেগেটিভ কনফার্মেশন মানে রিপ্লাই ইফ ডিসএগ্রিমেন্ট। আপনি যদি বলেন যে আমি আপনার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, এটা আমি জানি, থাকলে জানান, অথবা বলে আপনার ব্যাংকে 3টা অ্যাকাউন্ট আছে, এটার ব্যর্থ হলে আপনি বলেন আমরা ম্যানেজমেন্ট অ্যাসারশন দিয়েছে যে কোনো রকম আপনি তার এনলিস্টেড লয়ার, তো আর কোনো লয়ার থাকলে জানান, অথবা আপনি লয়ার হিসেবে কোনো মামলা তার পেন্ডিং আছে কিনা, যদি থাকে জানান। আমার জানার মতে ম্যানেজমেন্ট অ্যাসারশন দিয়েছে যে নাই, যদি ডিসএগ্রি করেন তাহলে জানান, সেটা হচ্ছে নেগেটিভ কনফার্মেশন। এরিয়া ইউজড হচ্ছে ব্যাংক ব্যালেন্স, আমরা যেটা বললাম, রিসিভেবল করতে হবে, পেয়েবল এবং লোন। লিঙ্কিং অ্যাসারশন টু প্রসিডিওর, ওই যে অ্যাসারশন যে বললাম, অ্যাসারশন মানে হচ্ছে এটা প্রসিডিওর এক্সাম্পল, এক্সিস্টেন্স হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কনফার্মেশন। এই কাট অফ টেস্টিং অলরেডি আপনাকে বলছে যে আপনি ইনভেন্টরি কি, ধরেন এমন হতে পারে সেলস ইনফ্লেটেড করছি করে আমি অ্যাকাউন্ট রিসিভেবল বাড়িয়ে ফেলে আমি চেক করবো যে অ্যাকাউন্ট রিসিভেবল নর্মালি আমার ক্রেডিট টেনিয়র থাকে 1 মাসের ভিতরে, তো আমি কি সাবসিকুয়েন্টলি চেক করে দেখবো যে ওই অ্যাকাউন্ট রিসিভেবলগুলো রিয়ালাইজ হয়েছে কিনা। যদি আনডিউ থাকে তাহলে বুঝতে হবে আইদার সে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। কারণ আপনি সাবস্টেন্টিভ, আপনি তো এখন আপাতত কাট অফ মানে ব্যালেন্স শিট ডেটে, মানে হচ্ছে ইয়ার এন্ডিং ডেটে আপনি হঠাৎ করে সেলস বাড়ানোর কোনো প্রয়োজন করে আপনি ম্যানিপুলেট করতে চাইলেন, ডেফিনেটলি আপনি করতে গেলে অ্যাকাউন্ট রিসিভেবল আনতে হবে, আপনি তো ব্যাংক ব্যালেন্স মানে রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। সো সেটা করতে গেলেই হচ্ছে আপনার এটার একটা কনসিকুয়েন্স থাকবে যে যখন অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, লাইবিলিটি পাশে তার একটা কিছু আসবে, অথবা ইনভেন্টরি কম হবে, কোনো একটা সাইড এফেক্ট করবে। এটা যেমন একটা ইস্যু। আর কাট অফ টেস্টে আপনি দেখলেন যে সেটা সাবসিকুয়েন্টলি রিয়েলাইজ হয়েছে কিনা, বা অ্যাকাউন্টস পেয়েবল বাড়াই দিলেন, তাহলে দেখলেন যে সাবসিকুয়েন্টলি পে করছেন কিনা, ঠিক আছে। সো বা আপনি এলসি করে রাখছেন, এটা আসছে কিনা, এলসি কি ফেক ডকুমেন্ট কিনা। তারপর ট্রেসিং টু অলরেডি বলছে যে আপনার যেটাকে মাঝে টার্মটা বললেন হচ্ছে ফ্লোর টু লেজার। আচ্ছা, অ্যাকিউরেসি রিক্যালকুলেশন করতে হয়, ভ্যালুয়েশন হচ্ছে রিভিউ করতে হয়, প্রভিশন এটার কী অবস্থা। আর হচ্ছে ওনারশিপ ডকুমেন্ট ইম্পর্টেন্ট, আপনার অ্যাসেটগুলো কি মানে নিজের কাস্টডিতে আছে কিনা। যেমন ধরেন আমরা রিকগনিশনের ক্রাইটেরিয়া কি, যে আমি অ্যাসেটগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ওনারশিপ আপনার আছে, আপনার ওনারশিপ কন্ট্রোল না থাকলে আপনি এটারে ধরেন আপনি ল্যান্ড কিনছেন, দখল নিতে পারেন, ল্যান্ডের ভ্যালু দেখা রাখছেন, ওটা পাবেনও না, ল্যাপস হয়ে গেছে। অনেক ল্যান্ড এরকম প্রচুর ঘটে। আপনি একটা করছেন, আপনি একটা মেশিন অথবা র মেটেরিয়াল আছে, কোনো কারণে এটা দুর্ঘটনা পড়ে গেছে আগুনে। আমি সুপারস্টার গ্রুপে এমন হয়েছে যে আমরা এই ফ্যান বানানোর জন্য এই শীট ইন্ডিয়া থেকে আনি, ইন্ডিয়ার টেট্রাপলের ওই পাশে ওয়ার হাউসে রাখছে, রাতে আগুন লেগে সব পড়ে গেছে।
মানে বিশাল ক্ষতি হয়েছে এবং সেখানে প্রায় 3-4 কোটি টাকা। পরে আমরা ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স থেকে কিছু জিনিস আমরা কাভার করতে পারছি এবং কিছু আবার হচ্ছে ওদের ওই যে কাস্টম প্রসিজার কাস্টম ডিউটিগুলো আমাদের মাফ করে দিচ্ছে। বাট স্টিল এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই ওনারশিপটা ডকুমেন্ট ইম্পর্টেন্ট এবং আপনি এটা ফিজিক্যালি আপনার কন্ট্রোলে আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওগুলো ঢেকে রাখেন। এটা গেল একটা ইস্যু। তো তারপরে হচ্ছে যে আপনারা এটা আমরা দেখব। তারপরে কি করব, তারপরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে অডিট ফ্লো কি করব আমরা হচ্ছে আপনার এরকম এই যে এই অডিট ফ্লো ফর হচ্ছে সাবস্ট্যান্টিভ প্রসিজিওর কি করব, সিলেক্ট অ্যাকাউন্ট ইনভেন্টরি, আইডেন্টিফাই অ্যাসারশন, ম্যানেজমেন্ট থেকে তথ্য নিলাম, আমরা ডকুমেন্ট নিলাম, লেজার নিলাম, সব কিছু নিলাম। দেন অ্যাসেস রিস্ক লেভেল, আমরা মোটা দাগে দেখলাম যে ওর ঘটনা কি খুব বেশি কি সে উল্টাপাল্টা করে কিনা। তারপরে আমরা টিওডি, টেস্ট অফ ডিটেল আর হচ্ছে সাবস্ট্যান্টিভ অ্যানালিটিক প্রসিজিওর করলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট স্যাম্পল, পারফর্ম টেস্টিং, ডকুমেন্ট আমরা এভিডেন্স কালেক্ট করলাম, কনক্লুশন করে এটা কি মিস স্টেটমেন্ট, ইয়েস অর নো। মিস স্টেটমেন্ট যদি হয়, এখন আমার কোশ্চেনটি ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট নাকি মিস স্টেটমেন্ট বাট ইনম্যাটেরিয়াল, তাহলে সেই রকম যাবে। এই আর কি ট্রেসিং ইনসাইট কি হয়, ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা যে আলাপটা করি সেটা হচ্ছে কন্ট্রোল টেস্টিং। কেনই রিলাই অন সিস্টেম, আমরা যে সিস্টেম প্রসিজারকে আমরা রিলাই করবো নাকি হচ্ছে সাবস্টেন্টিভ টেস্টের ওই আমরা এটা আসলে এই ফিগারটা কারেক্ট কিনা এটা আমরা চেক করার চেষ্টা করবো। সাবস্টেন্টিভ অ্যানালাইসিস দিয়েও চেষ্টা করবো, এক্সিস্টেন্স টেস্ট করবো এবং আমরা ইয়ে করবো। তারপর হচ্ছে কমন মিস্টেকস টু হাইলাইট যেটা হয়, ইগনোরিং ম্যাটেরিয়ালিটি, পুয়ার স্যাম্পলিং হয়, যে কারণে হচ্ছে যে অডিট ফেলিওর করে তার ভিতরে ম্যাটেরিয়ালিটিকে কম গুরুত্ব দেয়, যেটা আমি বললাম সবচেয়ে বেশি। তারপর পুয়ার স্যাম্পলিং স্ট্র্যাটেজি সেট করা। তারপর হচ্ছে ওভারঅল রিলায়েন্স অন অ্যানালিটিক্যাল প্রসিডিওর। হ্যাঁ, মানে ওভার রিলায়েন্স, আপনি অ্যানালিটিক্যাল প্রসিডিওর উপরে বেশি আপনি করলেন, কিন্তু ওই জায়গাগুলোয় মানে বেসিকে ভুল করে এসে ভুল ম্যাটেরিয়াল নিয়ে ভুল স্যাম্পল করে তারপরে যেগুলো পাইছেন ওগুলো নিয়ে চর্বিত চর্বণ করলেন, কিন্তু আনডিটেক্টেড এরিয়া, আনটাচ এরিয়া প্রচুর থেকে গেল, ফলে আপনার অডিট ফেলিয়ারের চান্স। উইক ডকুমেন্টেশন, অডিট এভিডেন্স প্রপার করা হলো না। তারপর আমরা কি করব, এটা হচ্ছে কোম্পানি শো রিসিভেবল 50 লাখ টাকা। এখন এই 50 লাখ টাকা যদি আমরা দেখাই তাহলে কুইক কোশ্চেন, রিস্ক কী কী আছে, অ্যাসারশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, প্রসিডিওর কি। এই দেখেন ক্লোজিং যেটা আমরা করব, ক্লোজিং সামারি যদি বলি সাবস্টেন্টিভ টেস্ট, আমাদের 2 পিলার, টেস্ট অফ ডিটেল, অ্যানালিটিক্যাল প্রসিডিওর, আমাদের হচ্ছে মাস্ট অ্যালাইন উইথ দ্য রিস্ক, ম্যাটেরিয়ালিটি অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট। সো দিস ইজ একটা কেস স্টাডি যদি আমরা কুইকলি দেখি এটার উপরে, খুব কুইক। XYZ একটা কোম্পানি যাদের ইয়ারএন্ড হচ্ছে 30 জন, তাদের হচ্ছে কি করলো, আপনার হচ্ছে এই ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, রেভিনিউ হচ্ছে 12 কোটি টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 1,80,00,000। তারপর বোঝা যাচ্ছে অলমোস্ট প্রায় আপনার মাঝার ভাগ দিলে কত, মানে 6 মানে হচ্ছে কয় মাসের রিসিভেবল থাকে, 2 মাসের প্রায় ইনভেন্টরি আমার হচ্ছে হাতে থাকে। তাহলে 2 মাসের আমি তো নর্মালি আপনার হচ্ছে বাকিতে বিক্রি করি না। মানে আমাদের বাংলাদেশের কালচার বা এই ধরনের প্রোডাক্টে যদি এমন হয় নেচারটা যে 15 দিনই আমার হয়, 15 দিনে প্রথম হচ্ছে বাকি কম বিক্রি করে, এই প্রোডাক্টের বাকি কম বিক্রি হয় বা ইন্ডাস্ট্রিতেই প্র্যাকটিস নেই বাকি। তারপরে হ্যাঁ বাকি করলো, বাকি করে যদি 2 মাস হয় তাহলে বুঝতে হবে সামথিং রং, কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের ভিতরে নাই। তারপর কী হবে, ইনভেন্টরি আবার 2.5 কোটি টাকা, ইনভেন্টরি 2.5 কোটি টাকা মানে তাহলে কত, আপনার প্রায় 2-2.5 মাসের মতো ইনভেন্টরি। এখন জাপান বা অন্য দেশে যেসব জায়গায় হচ্ছে কান্ট্রি অফ অরিজিন নিজেদের থাকে, আপনার লিড টাইম কম, সেই জায়গায় তো আর অত ইনভেন্টরি রাখে না, সেফটি লেভেল কম রাখে। আমাদের ধরেন একটু সেফটি স্টক রাখি, তারপরও 2.5 মাস যদি নেচার অফ বিজনেস এরকম হয় যে খুব ফাস্ট মুভিং প্রোডাক্ট আসে চলে যায়, সেখানে কিন্তু 2.5 কোটি টাকা বেশি। জিপি 18%, গত বছর ছিল 25%। রিকোয়ার্ড আমাদের কি সিনারিও, আমাদের বলতে হবে ইউ আর এ পার্ট অফ অডিট টিম, দ্য ফার্ম হ্যাজ অলরেডি কমপ্লিটেড প্ল্যানিং, মানে এই যে প্রথম ইনিশিয়াল প্ল্যানিংটা করছি আমরা। তারপর হচ্ছে অ্যাসেস রিস্ক, ডিটারমাইন ম্যাটেরিয়াল লেভেল 12 লাখ টাকা, 12 লাখ টাকা কীরকম, এর উপরে 1% ধরছি আমরা, এই যে 12 কোটির উপর 1%, 12 লাখ টাকা। নাও ইউর সাবস্টেন্টিভ প্রসিজার স্টেজে আসবে। আপনার প্রথমে রিস্ক কোশ্চেন কি, আইডেন্টিফাই 3 মেজর রিস্ক। প্রথম হচ্ছে জিপি ড্রপ করছে, প্রথম হচ্ছে আমরা থিঙ্কিং আমরা যে করলাম যে এটা হচ্ছে রিসিভেবল হাই, ইনভেন্টরি হচ্ছে ভ্যালুয়েশন রিস্ক। তখন আমরা কি করব, আপনার অ্যাসারশন ম্যাপিং কি করব, ইচ অ্যাকাউন্ট আইডেন্টিফাই অ্যাসারশন, আমরা এখানে এটা আমাদের স্টুডেন্টদের দিয়ে আমরা ফিল আপ করবো, আমাদের আর্টিকেল স্টুডেন্ট দিয়ে, রিসিভেবল কত, ইনভেন্টরি রেভিনিউ কত, এক্সপেক্টেড কি আমরা চেক করবো, এক্সিস্টেন্স, অ্যাকুরেটি, ভ্যালুয়েশন, ইনভেন্টরি, এক্সিস্টেন্স, ভ্যালুয়েশন, কমপ্লিটনেস। রিসিভেবলে কিন্তু অ্যাকুরেসি, ভ্যালুয়েশন, এখানেও ভ্যালুয়েশন, এক্সিস্টেন্স, কমপ্লিটনেস। ইনভেন্টরি যদি পার্শিয়াল কমপ্লিট করে আপনি যদি সেমি ফিনিশ গুড ফিনিশ গুড ঢুকান, তাহলে কিন্তু লোয়ার ওভারহেড বেশি বেড়ে গেল। আর থেকে রেভিনিউ, অকারেন্স, কাট অফ, অ্যাকুরেসি, আপনি রিয়েলি ঘটছে কিনা, কাট অফ যেটা মাজার বললো যে আমি মানে 3 মাসের রিয়েলাইজেশন, লাস্ট 3 মাস আমরা কয় মাস করি কাট অফটা? কাট অফটা নরমালি স্যার যে আমার লাস্ট
7 দিন, ইয়ার এন্ডের 7 দিন এবং পরের ওপেনিং 7 দিন। আর উল্টা হইতে পারে, আমি কম দেখানোর জন্য ওই সেলগুলো পরে বুক করে ফেলছি, মানে আমি এই বছরে সেল কম দেখাবো, তাহলে কি হবে, আমি ওই সেলগুলো ধরে রাখলাম, ডেলিভারি করে ফেলছি, ওইটা পরের দিনই দেখবেন যে মাসে হওয়ার কথা 1.5 কোটি টাকা, প্রথম সপ্তাহে হয়তো 1 কোটি টাকা বুকিং হয়েছে, তার মানে আপনি এই মাসের সেলস টাকায় কমায় দেখে পরের বছর ইম্প্যাক্ট হয়ে যাবে। সো এইটা হচ্ছে কাট অফ টেস্ট। আর অ্যাকিউরেসি তো বুঝছেন যে ব্যালেন্স কনফার্মেশন অন্য, আর অকারেন্স মানে তো রিয়েলি ঘটনা ঘটছে কিনা, এটা আমরা র্যান্ডমলি হচ্ছে সাপ্লায়ার কনফার্মেশন দিয়ে এটা ফিজিক্যাল বড় সাপ্লায়ার হলে, বড় অ্যাকাউন্ট রিসিভেবল হলে ফিজিক্যাল ইয়ে হয়, যেমন ধরেন যারা এফএমসিসি কোম্পানি ডিস্ট্রিবিউটর ভিজিটে যেতে হয়, যেমন আমি যখন এসিআই তারপর হচ্ছে মাল্টিন্যাশনালগুলো করেছি, তখন ডিস্ট্রিবিউটর সারা বাংলাদেশে আমরা ঘুরছি যে কত, মানে আমরা দেখে বড় সবচেয়ে টপ সেলিং ডিস্ট্রিবিউটর যারা আছে, যারা ভলিউম বেশি, সেগুলোর যে ফিজিক্যাল ইনভেন্টরি, তার কত প্রোডাক্ট নিচ্ছে, কী নিচ্ছে, ওইখান থেকে তার টার্নওভারটা চেক করছি, তার টার্নওভার হচ্ছে আমার এখানে কিন্তু তার অ্যাকাউন্ট রিসিভেবল চেক থাকে। সো এটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এখানে 1.5 কোটি টাকা বেশি, তাহলে কি হবে, এখানে আমি যেটা করব হোয়াট প্রসিডিউর কনফার্ম, প্রথম হচ্ছে সেন্ড এক্সটার্নাল কনফার্মেশন, মানে অ্যাকাউন্ট রিসিভেবল প্রত্যেকের নাম ধরে পাঠাবো, চেক সাবসিকুয়েন্ট ক্যাশ কালেকশন পরবর্তীকালে আসছে কিনা, ভেরিফাই ইনভয়েসেস, অ্যানালিটিক্যাল প্রসিডিউর কি করব, অ্যানালিটিক্যাল প্রসিডিউর হচ্ছে কম্পেয়ার রিসিভেবল ডেজ উইথ লাস্ট ইয়ারে যদি ডিএসও মানে ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন, এটা যদি এবার গতবার বেশি থাকে এবার কম হয়, তাহলে বুঝতে হবে এবার লম্বা পিরিয়ড। অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন মানে যে কতদিন ক্রেডিট পিরিয়ডটা তাড়াতাড়ি করে, ইনভেন্টরি টার্নওভার মানে ইনভেন্টরি কত ফ্রিকোয়েন্টলি করে। সো এই রেশিওগুলো ট্রেন্ড অ্যানালাইসিস করে, রেশিও অ্যানালাইসিস করে গত বছরের সাথে যদি আমি কম বেশি পাই, তাহলে দেয়ার ইজ এ চান্স অফ ইয়ার। তো আমরা 2.5 কোটি টাকা হাই হলে আমরা কি করব, এটা ফিজিক্যাল কাউন্ট করব, প্রাইসিং টেস্টিং করব যে কস্ট মেথডে ছিল না এনআরবি ছিল, নেট রিয়েলাইজেবল মেথড কোনো চেঞ্জ করছে কিনা, যদি মেথড ভ্যালুয়েশন চেঞ্জ করে, অ্যাভারেজ বা ফিফো আছে, এনআরবি যাবে, রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিচ্ছে কিনা, এগুলো আমাদের চেক করতে হবে। এটারও কাট অফ টেস্টের ব্যাপার আছে, ইনভেন্টরি কাট অফ টেস্ট করবো, অ্যানালিটিক্যাল প্রসিডিওর, টার্নওভার রেশিও চেক করবো, আর রেভিনিউ যে 12 কোটি টাকা, হোয়াট এক্সপ্লেইন, এটা হচ্ছে আপনার এই রেভিনিউ 12 কোটি টাকা আস ওয়াই জিপি মানে ড্রপ করছে, এটা এক্সপ্লেন করতে হবে। এটা হচ্ছে আমি কম্পেয়ার সেলস প্রাইস ট্রেন্ডটা চেক করব, আপনার চেক করব হচ্ছে কস্ট ইনক্রিজ করছে কিনা, পারফর্মিং হচ্ছে যেটা কাট অফ টেস্ট, রেভিনিউ আনইউজুয়াল ট্রানজ্যাকশন হয়েছে কিনা। সো স্যাম্পলিং ডিসিশন যে আমাদের হচ্ছে সিনারিও রিসিভেবল লেজার হচ্ছে হ্যাজ 1200 কাস্টমার, তো আমি হয়তো আমরা স্টুডেন্টদেরকে এটা শিখাবো বা আমরা বলে দিব যে এক্সপেক্টেড অ্যান্সার হবে হাই ভলিউম আইটেম হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। এই যে 1200 কাস্টমার সব করতে পারবো না, আমি তো 100% টেস্টিং করতে পারবো না, আমার অ্যাসারশন ম্যানেজমেন্ট অ্যাসারশন, আমার হচ্ছে নিজস্ব যে রিস্ক থাকে, এটাকে বলা হচ্ছে আমার ইনহারেন্ট এবং কন্ট্রোল রিস্ক করে আমি ডিটেকশন রিস্কটা কত মিনিমাইজ করবো, এটা আমার উপরে। তারপরে ম্যাটেরিয়ালি সেট করছি, সেই ম্যাটেরিয়ালি সেট করে আমি চেক করব যে এই স্যাম্পলিংটা কত হবে, জাজমেন্টাল অথবা র্যান্ডম হইতে পারে, র্যান্ডমটা তো আপনি করবেন না, জাজমেন্টাল হবে। ফোকাস অন ওভার ডিউ ব্যালেন্সেস। এক্সটার্নাল কনফার্মেশন কী হবে, আমি হয়তো সিলেক্ট করলাম যে আউট অফ 20 ক্লায়েন্টের ভিতরে 12 জনকে আমি হচ্ছে মানে 20 জনকে কনফার্মেশন পাঠাইছি কামরুল, তার ভিতরে 12 জন হচ্ছে কনফার্ম করছে যে না, যে ব্যালেন্স অ্যাকাউন্ট রিসিভেবল আছে এটা অ্যাগ্রিড অ্যান্ড হচ্ছে রিপ্লাইড, 5 জন রেসপন্স করেনি, আর 3 জন বলছে ডিফারেন্স পাও যে না আপনি আপনার অ্যাকাউন্টে দেখাচ্ছে আপনার 50 লাখ টাকা আর অ্যাকচুয়ালি আছে 70 অথবা 40, তো এটা ডিসক্রিপেন্সি হইতে পারে, রেসপন্স করে নাই, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, হোয়াট উইল ইউ ডু নেক্সট আমাদের কি স্টেপ হবে, আমরা করব কি আপনার নন রেসপন্স যারা আছে তাদের ফলো আপ করবো যে কেন পাঠাচ্ছেন না ভাই, আমরা ক্লায়েন্টের মাধ্যমে বলবো যে আপনার লোকগুলো, বা আমরা নিজেরা করবো, ক্লায়েন্ট করলে আবার বায়াস হইতে পারে, তারা আবার করতে পারে। পারফর্ম অল্টারনেটিভ প্রসিডিওর, তাহলে কী হবে, আমি হচ্ছে চেক পেমেন্ট আফটার ইয়ার এন্ড, আমি যদি দেখি যে সে কনফার্মেশন করছে না, তাহলে তো সে তো বাকি শো করছে, তাহলে তো বছরের শেষের 3 মাসের কিন্তু টাকাটা দিবে, আমি তো অডিট কি করি, আমি এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডের পরে 3-4-5 মাস ধরে কাজ করি, তারপরে তারা ড্রাফট অ্যাকাউন্টস দেয়, ড্রাফট অ্যাকাউন্টসের উপরে আমরা সবগুলো করার পরে আমরা হচ্ছে ইনিশিয়াল দিয়ে ছেড়ে দিই, তারা বোর্ড মিটিংয়ে অথেন্টিকেট করে, তারপরে এজিএম পাস হয়। তো আমার বোর্ড মিটিংয়ের অডিট রিপোর্ট সাইন করার আগে আমি এই দীর্ঘ সময় আমি ওই যে কাট অফ টেস্টের বা সাবসিকুয়েন্টলি রিয়েলাইজ হয়েছে কিনা অ্যাকাউন্ট রিসিভেবল, ওইখান থেকে বুঝতে পারবো যে তারা ইনফ্লেটেড ফিগার অ্যাকাউন্ট রিসিভেবল করছে কিনা। তারপর আইডেন্টিটি মিস্টেক হচ্ছে, আপনার এখানে দেখা হলো যে 1 রিসিভেবল 15 লাখ টাকা, তাহলে আপনি 15 লাখ টাকা মানে আপনার 12 লাখ টাকা ছিল, তার মানে এটা ম্যাটেরিয়াল, ঠিক আছে। আচ্ছা, নো রেসপন্স, নো সাবসিকুয়েন্ট কালেকশন, ম্যাটেরিয়াল 12 লাখ টাকা, তাহলে এটা ম্যাটেরিয়াল, ইয়েস ইট ইজ ম্যাটেরিয়াল, বিকজ হচ্ছে ম্যাটেরিয়াল এবং এটা হচ্ছে
এখন এই ম্যাটেরিয়ালিটির উপরে আপনার ডিপেন্ড করে যে 12 লাখ টাকা আপনার হচ্ছে আপনার আপনার ম্যাটেরিয়ালিটি, 15 লাখ টাকা একটা মিস্টেক হয়েছে, অন্যগুলো ভালো পাইছেন, তাহলে হয়তো আপনি এটা পারভাসিভ না, তাহলে আপনি কোয়ালিফাই করেই ছেড়ে দিতে পারেন, অ্যাডভার্স রিপোর্টে যাইতে হয় না। কারণ ম্যাটেরিয়ালিটি এবং পারভাসিভনেস যদি একবারে কাজ করে তখন আমরা অ্যাডভার্স করতে হবে, একাধিক এরকম ঘটনা যদি ঘটতে থাকে এটা আমরা বলি। তো ম্যানেজমেন্ট রেসপন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন আমরা যেটা করব সেটা স্যাম্পল কালেকশনের বেসিসে করব, প্রসিডিওর পারফর্ম করব, এভিডেন্স কালেক্ট করব, কনক্লুশন করে আমরা অ্যানালাইটিক্যালের এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করব। সো এই আমাদের মোটামুটি ফাইনাল টেকওয়ে যদি বলি, আমরা রিকর্ডসে জাজমেন্টাল, আমাদের জাজমেন্টাল হইতে হবে, মানে ওনারদের স্পেশালি সিএ ফার্মের পার্টনার এবং রিভিউ পার্টনারের জাজমেন্ট ইস্যু, প্রফেশনাল স্কেপটিসিজম করতে হবে। আমরা লিঙ্কিং রিক্স উইথ অ্যাসারশন যে পাবো তার সাথে প্রসিডিওর। সো দিস ইজ অল অ্যাবাউট এ স্মল ডিসকাশন। সো আমরা নেক্সটে অন্য একটা টপিক্স নিয়ে আলাপ করবো। থ্যাংক ইউ।